আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, শুরুতে পুঁজিবাজারের দিনের শেষের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। এইমাত্র শেষ হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শেষটা কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে শেষ হয়েছে। দিন শেষে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে অবস্থান করছে ৩,৯৬৯ পয়েন্টে। এস ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে ছিল, অবস্থান করছে ৯১৯ পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে দিন শেষ করেছে, অবস্থান করছে ১৩৩২ পয়েন্টে। আজ সর্বমোট লেনদেন হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে দিন শেষে তাদের মধ্যে ১৬টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হয়েছে, ২৯টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে এবং ২৩৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে টপ টেরে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইন্দো বাংলা ফার্মা, রয়েছে সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা এবং রেকিট ব্যাংকিজার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে দিন শেষে ঢাকা ডাইংয়ের ৯.৩৭% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে দিন শেষে প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, রয়েছে বিডি ওয়েল্ডিং, ন্যাশনাল টি কোম্পানি, এছাড়া রয়েছে কেয়া কসমেটিক্স, রয়েছে বিজিআইসি, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং দেশ গার্মেন্টস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হয়েছে দিন শেষে পূবালী ব্যাংকের। দ্বিতীয় অবস্থানে ছিল শাইনপোকো সিরামিক, এসপিসিএল রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, সিলভা ফার্মা এবং প্যারামাউন্ট টেক্সটাইল। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিন শেষের খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানতে চলে যাব সিইসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে আজকে এবং দিন শেষে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 11 পয়েন্ট পজিটিভ রয়েছে, অবস্থান করছে 11,270 পয়েন্টে এবং দিনের শেষে 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে পজিটিভ রয়েছে। দিনের শেষে সিএসসি 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 11 পয়েন্ট পজিটিভ রয়েছে। এছাড়া দিন শেষে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 12 কোটি টাকার বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিন শেষে টপ রেটের তালিকায় প্রথমে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস, পরবর্তীতে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কেপিসিএল, স্কয়ার ফার্মা এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো। এছাড়া দিন শেষে টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে দেখা যাচ্ছে ঢাকা ডাইং, পরবর্তীতে বেক্সিমকো সিনথেটিক রয়েছে, পরবর্তীতে রয়েছে জেনেক্স ইনফোসিস, রেকিট ব্যাংকিজার এবং পিএফআরস মিউচুয়াল ফান্ড এবং দিন শেষে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, পরবর্তীতে রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স, প্রভাত ইন্স্যুরেন্স এবং মুজাফফর হোসেন স্পিনিং মিল লিমিটেড। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছে একুশের মূল স্টুডিওতে। মাহবুব রাজিউর, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোনার হোসেন। জনাব মনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম একশো বিজনেসে। আমরা জানি যে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পদচারণা অনেক সেক্টরে, সিমেন্ট সেক্টরে, স্টিল সেক্টরে, আর্থিক সেক্টরে, অনেক সেক্টরে, পলিমার সেক্টরে। তো আমরা জানি যে কোভিড-19 প্রাদুর্ভাবে প্রায় সকল সেক্টরে আসলে নেগেটিভ ট্রেন্ড। তো আপনি সার্বিকভাবে ব্যবসা বাণিজ্যকে কিভাবে দেখছেন এই অবস্থায়? বাংলাদেশে বাংলাদেশে এমন কোন সেক্টর নেই যেটা এফেক্টেড না। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী এফেক্টেড। আমরা যে সময়টা পার করে এলাম এই গত 3 মাস, এটাকে তারপর আমি বলবো যে ভালো সময় গেল। সামনে যে সময়টা আসছে এটা বোধহয় খুব ডিফিকাল্ট হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কতদিন লাগতে পারে বাউন্স ব্যাক করার জন্য। তো আমার সিম্পল কথা হচ্ছে যে বাউন্স ব্যাক করাটা খুব তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। আমার
যদি 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা বাউন্স ব্যাক করতে পারি তাহলে আমি বলবো যে উই হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল। বাট যেভাবে অ্যাফেক্টেড এন্টায়ার ওয়ার্ল্ডের টোটাল সিস্টেমটাই, টোটাল লজিস্টিক সিস্টেমটাই, টোটাল ইকোসিস্টেমটাতে আঘাত চলে আসছে। একা আমরা হিল করব না, পুরো পৃথিবী হিল করতে থাকবে, তার সাথে সাথে আমরা হিল করব। তো একটা লং পিরিয়ড, এদিকে আমাদেরকে অপেক্ষা করতেই হবে, সময় লাগবে এদিকে। আর যেটা বলছিলাম যে সময়টা গত 3 মাস যদি আপনারা ভেবে থাকেন বা আমরা যদি ভেবে থাকি যে খারাপ গেছে, এখন আমরা আস্তে আস্তে যখন ওপেন করতে থাকবো, আরম্ভ করতে থাকবো, তখন আমাদের চ্যালেঞ্জ আরো অনেক 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 বেশি হবে। এবং আমরা তো যেটা বলছিলাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা খুব একটা ভালো অবস্থান করছি, কিন্তু আসলে এই মুহূর্তে অনেকেই কিন্তু কর্মসংস্থান হারাচ্ছে অথবা হারাবে ভবিষ্যতে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? সেই সাথে অনেক প্রবাসীরা কিন্তু দেশে ফিরে আসতে বাধ্য হবে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা এটা একটা বিরাট চাপ সৃষ্টি করবে আমাদের দেশের উপর। এটা এটা বলার অপেক্ষা রাখে না। এখন আপনার পুরো পৃথিবীরই এমন একটা অবস্থা যে কাকে নিজে বাঁচবে না আপনার তার ওয়ার্কারদেরকে বাঁচাবে, এরকম একটা সিচুয়েশনে চলে আসছে। আমি সব থেকে বেশি যেটা দেখছি, ধরেন আমার প্রচুর কাজ হয় ইউরোপের সাথে, প্রচুর কাজ হচ্ছে আপনার আমেরিকার সঙ্গে, সব জায়গাতেই আপনার ব্যাংক্রাপসি ফাইল করা শুরু হয়ে গেছে। তো আলটিমেটলি এটা ট্রিকল ডাউন করবে আমাদের পর্যন্ত। তো একটা উপায় আছে বাংলাদেশের জন্য, একটা উপায় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডেভেলপিং কান্ট্রি, অ্যান্ড প্লাস আমাদের সরকারের হাতেও এখনো প্রচুর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ রয়ে গেছে। আমরা যদি কনস্ট্রাকশনের উপরে জোর দিই, আমরা যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেই, তাহলে যেটা হবে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিন্তু আপনাকে প্রায় 3500 ছোট ছোট প্রোডাক্ট বা পণ্য পর্যন্ত এটাকে সাপোর্ট করে। অর্থাৎ আপনি যদি একটা কনস্ট্রাকশনের কাজে হাত দেন, এটার সাথে সাথে আপনার প্রায় 3500 ইন্ডাস্ট্রিকে আপনি হেল্প করছেন। অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে কুইকেস্ট ওয়ে টু জেনারেট আপনার এমপ্লয়মেন্ট। তো আমাদের কিছু কিছু আমি দেখছি যে প্রায় 3.5 কোটি লোকের জব হারাবার একটা সম্ভাবনা আছে। যদি এটা সত্যি হয় তাহলে এই ভলিউম অফ আনএমপ্লয়মেন্ট হ্যান্ডেল করা এই মুহূর্তে আমাদের দেশের জন্য ডিফিকাল্ট হবে। কিন্তু যদি কনস্ট্রাকশনের উপরে আমরা জোর দিই, তাহলে কিন্তু আমরা খুব কুইকলি বোধহয় এই যারা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। আর কনস্ট্রাকশন আপনার সব থেকে কুইক ওয়েতে আনস্কিল লেবার যেভাবে কনজিউম করতে পারে, আবার খুব তাড়াতাড়ি গরিবের হাতে, যে ওয়ার্কারটা আছে তার হাতে সব থেকে ফাস্টেস্ট ওয়েতে আপনার টাকাটাও পৌঁছে দিতে পারে। ইউজুয়ালি এদের প্রায় 50%ই হয় আপনার দৈনিক কাজ করছে, দৈনিক পয়সা নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমরা কনসেন্ট্রেট যদি বেশি করি, তাহলে বোধহয় আমাদের যে আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা কিছুটা হলে সামাল দিতে পারবো। এক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু প্রায় 19টির মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বিভিন্ন সেক্টরের জন্য। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে? এটাতে আমি বলবো যে সরকার তার কাজ মোটামুটি ভাবে করেছে। সরকার তো সব করতে পারবে না, ইঙ্গিত দিয়ে দিয়েছে, বাকিটা এখন আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তো আমার একটা জায়গাতে আমি খুব কমফোর্টেবল, যে জায়গায় আপনাকে প্রথম প্রেস কনফারেন্সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করে দিলেন যে সরকার ড্রাইভার সিটে থাকবে। আপনি বোধহয় দেখেছেন প্রেস কনফারেন্সটা। তো এটা বলাতে কিন্তু আমাদের মহলটা সাংঘাতিক রকমের একটা অ্যাটলিস্ট মেন্টাল পিস আমাদের মধ্যে কিন্তু আছে। কিন্তু একটা জায়গাতে আমার ভয় হচ্ছে, সেটা হচ্ছে যে সরকার যে ড্রাইভার সিটে বসছে, যে ভেহিকলটাতে বসছে, ওই ভেহিকলটা ডেলিভারি দেবে কিনা সেটা নিয়ে হচ্ছে কথা। তো এই জায়গাটাতে আমাদের ভেহিকল যেটাতে সরকার ডেলিভারি করবে, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেম। তো আমাদের ব্যাংকিং সিস্টেম কতটুকু এই মুহূর্তে প্রোঅ্যাক্টিভলি কাজ করছে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তারা কি আদৌ এই সিচুয়েশনে যেভাবে সরকার ঝাঁপিয়ে পড়ছে, আমরা ঝাঁপিয়ে পড়ছি, আমাদের যার যেটা সামর্থ্য আছে সেটা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ব্যাংকিং সেক্টর কি ওইভাবে এগিয়ে আসবে, নাকি তারা সেফ প্লে করার চেষ্টা করবে? তো আমার মেসেজ টু দ্য ব্যাংকিং সেক্টর ইজ
যদি আপনারা সেফ প্লে করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা যার সঙ্গে ব্যাংকিং করছেন, আপনার যে ঋণ গ্রহীতা আছে, সে শুধু প্রবলেম পড়বে না, আপনিও প্রবলেমে পড়বেন। কেন এই যে আপনার 3 মাসের যে লস, এই 3 মাসের লস এটা কিন্তু আরো কন্টিনিউ করবে। তো এই 3 মাসের লসই আপনার কভার করতে 3, 4, 5 বছর সময় লেগে যাবে। এই সময় যদি এর মধ্যে তার যে টাকাটা ছিল, সেই ক্যাশ ফ্লোটা কিন্তু সে স্পেন্ড করে ফেলেছে আপনার বিদ্যুৎ বিল দিতে, আপনার ওয়ার্কারের পয়সা দিতে। তো এই টাইমটাতে ইটস আ টেস্টিং টাইম ফর দ্য ইকোনমি, আর এটা একটা রিয়েল টেস্ট হবে আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য। তারা অ্যাকচুয়ালি তাদের ক্লায়েন্টস এর পাশে কতটুকু আছে, তাদের সরকারের পাশে কতটুকু আছে, এটার একটা টেস্ট হবে। সেটাই। আমরা জানি যে আজকে বাজেট ঘোষণা হবে, সে বাজেট প্রত্যাশা আমরা জানবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলাম আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোনার হোসেনের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। মোনার হোসেন, এখন আমরা একটু জানতে চাইবো, আপনি ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছিলেন, এবার একটু জানতে চাই যে আমরা জানি যে ঋণের সুদের হার কিন্তু 1 অঙ্কে নামিয়ে আনার কথা বলা হচ্ছে, 9 নামিয়ে আনার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা আসলে কতটা বাস্তবায়নযোগ্য এই অবস্থা আপনি মনে করছেন? এটা বাস্তবায়নযোগ্য, এটা চাইলেই বাস্তবায়ন করা যায়। আমি যতটুকু জানি যে ব্যাংকগুলো, প্রায় প্রতিটা ব্যাংকই কিন্তু গত প্রায় 4-5 মাস ধরে বা তারও বেশি সময় ধরে তাদের যে এফডিআর এর রেট গুলো আছে, তাদের ডিপোজিটের রেট গুলো কিন্তু কমিয়ে নিয়ে চলে আসছে। 5% থেকে 6%-এর ভিতরেই কিন্তু ব্যাংকগুলো তাদের ডিপোজিটের রেট নিয়ে চলে আসছে অলরেডি। অর্থাৎ প্রায় 4-5 মাস ধরেই তারা কিন্তু এইটার বেনিফিটটা পাচ্ছে। তো সরকার হ্যাজ বিন ভেরি কাইন্ড, সরকার তাদেরকে এপ্রিল মাস পর্যন্ত সময় দিয়েছে 9%-এর নিয়ে আসা। তো এদিকে কোনো আপনার গিয়ে অ্যাম্বিগুইটি থাকা উচিত না, যে ব্যাংক যদি বলে ওরা 9%-এ নিয়ে আসতে পারবে না, তাহলে এটা নেহায়েত ভুল কথা, নেহায়েত মিথ্যা কথা। এখন হয়তো কিছু কিছু ব্যাংক বলতে পারে, যারা নাকি খুব বেশি পুয়ার ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট করে রেখেছে, তাদের কস্ট অফ ফান্ড অবভিয়াসলি বেশি হবে। তো তাদের ভুলের জন্য কিন্তু আপনার জনগণ বা গুড বরোয়াররা পে করবে না। এদিকে খুব দুঃখের বিষয় যে কিছু কিছু ব্যাংক, মোটামুটি অনেকগুলো ব্যাংকই বা বেশিরভাগ ব্যাংকই হয়তো বা 9% কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলেছে। 2-1টা ব্যাংক বা 2-4-5টা ব্যাংক বাদ দিয়ে মোটামুটি সবাই করে ফেলেছে। এবং যারা করছে না, সরকারকে কিন্তু এই জায়গায় খুব স্ট্রং হতে হবে, সরকারকে সাংঘাতিক রকমের স্ট্রিক্টলি এটাকে দমন করতে হবে। তা না হলে দেখা যাবে যে কিছু ব্যাংক আছে, আবার কিছু ক্লায়েন্টকে দিয়েছে, কিছু ক্লায়েন্টকে 9% দেয় নাই। তো এই সব জায়গায় যদি সরকার স্ট্রিক্ট না থাকে, সেন্ট্রাল ব্যাংক যদি স্ট্রিক্ট না থাকে, আপনার ক্লায়েন্টরা সাফার করবেই। তো এই জায়গাটা there should be absolutely no compromise। এটা 9% না, আরো কমিয়ে নিয়ে আসা সম্ভব। ব্যাংকের কিন্তু আয়ের পথের কোনো শেষ নেই। ডলার কিনতে গেলে পয়সা কামাচ্ছে, ডলার বিক্রি করতে গেলে পয়সা কামাচ্ছে, এলসি খুললে পয়সা কামাচ্ছে, একটা চিঠি যদি পাঠায় কোথাও, সেটার জন্য পয়সা কামাচ্ছে, যদি একটা টেলেক্স পাঠায় কোথাও, সেটার জন্য প্রফিট গুনছে। তো ব্যাংকের কিন্তু আপনার টাকার বা আয়ের পথের কোনো শেষ নেই। এইসব জায়গাতে ব্যাংকিং সেক্টরকে আমার মনে হয় যে তাদের নিজের হোমওয়ার্ক ঠিক মতো করতে হবে। তারা যেন আপনার তাদের ডিউ ডিলিজেন্স গুলো ঠিক মতো করে, তাহলে তারা তাদের নিজেদের কস্ট অফ ফান্ড কমিয়ে নিয়ে আসতে পারে। সেটাই। এবং আমরা কিন্তু বহির্বিশ্বে দেখে থাকি যে ঋণের সুদের হার ব্যাংকের বেশ খানিকটা কম, আমাদের চাইতে অনেকই কম। তো সেক্ষেত্রে আমরাও পারবো, সেটা আমরা তো প্রত্যাশা করতেই পারি। হ্যাঁ, 2-3%। আমি আরেকটা কথা বলি যে আপনার গিয়ে নেক্সট কিন্তু আপনার রিয়েল স্টেট সেক্টরটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এদিকেও ব্যাংকিং সেক্টর আমাদেরকে একটা ভুল তথ্য দিয়ে যায়। বিদেশে দেখা যায় যে 30 থেকে 35 বছর পর্যন্ত টার্মের লোন পাওয়া যায়। তো তাদের ইউজুয়াল কথাটা থাকে, আমরা তো 30 বছরের ডিপোজিট পাই না। 30 বছরের বেস ডিপোজিট হলে আমরা 30 বছরের আপনার গিয়ে টার্ম লোন দিয়ে এই রিয়েল স্টেট সেক্টরে এনকারেজমেন্ট বা ফাইন্যান্স করতে পারি। তো পৃথিবীর কোথাও কি কেউ 30 বছরের ডিপোজিট রাখে? একটা আপনি কি 30 বছরের জন্য একটা ডিপোজিট রাখবেন? পৃথিবীর কোথাও রাখে না। তো এগুলো সব তাদের, আমার মনে হয় যে মিসকনসেপশন বা
আমাদের ভুল বোঝানোর একটা একটা আপনার স্ট্র্যাটেজি চাইলেই পারে। সেটা আমরাও প্রত্যাশা করছি। আমরা জানি যে আজকে অনেক বড় একটা বাজেট উত্থাপন হতে যাচ্ছে, 5,68,000 কোটি টাকার বাজেট। তো সেখানে সার্বিকভাবে প্রত্যাশা, বিশেষ করে আনোয়ার গ্রুপের বড় স্টেক, সিমেন্ট, স্টিল, আবাসন খাত, এইসব সেক্টরে কি প্রত্যাশা সেটাও জানতে চাই। আহ, এই বাজেটটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুবই ক্রুশাল। আমরা গত বছরের থেকেও প্রায় বোধহয় 60% বেশি বড় আকারে বাজেট পেশ করছি। বাজেটের টাকাটা থেকে আসবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই যে বড় বাজেট হোক, বড় বাজেট ইমপ্লিমেন্ট হোক, বড় বাজেট এক্সিকিউট হোক এবং সাকসেসফুল হোক। কিন্তু গত 4 বছর ধরে বা 3 থেকে 4 বছর ধরে কিন্তু আমাদের বাজেটের আমরা ওই বাজেটটাকে টোটালি সাকসেসফুল করে নিয়ে আসতে পারছি না। অর্থাৎ কিছু না কিছু গ্যাপ থেকে যাচ্ছে, ডেফিসিট থেকে যাচ্ছে। ডেফিসিট না, ওই পুরোটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো এই মুহূর্তে 5.5 লক্ষ টাকার বাজেট আমার জন্য আসা জায়গায়, কিন্তু টাকাটা কোত্থেকে আসবে এটা যদি ট্যাক্স পেয়ারদের উপরে, এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদের উপরেই আবার চাপিয়ে দেওয়া হয়, তখন এটা আমাদের জন্য যেরকম আমার মনে হয় যে দেওয়া সম্ভব হবে না। সরকারের পক্ষেও আমার মনে হয় যে একটা ফেল করে যাওয়ার, বাজেটটাকে ফেল করে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো আমি অগ্রিম কিছুই বলতে চাই না, যেহেতু এখনো বাজেট আপনাকে ডিক্লেয়ার করা হয়নি। তাদের সোর্স অফ ফান্ড গুলোকে আমাকে একটু স্টাডি করতে হবে। এদিকে যদি প্রচুর পরিমাণের বিদেশি ফান্ড ইনভলভ থাকে, তাহলে আমি বলবো যে দিস ইজ গুড। এটা ইমিডিয়েটলি দেশের অর্থনীতির চাকাকে আপনার চাঙ্গা করে তুলবে, এটাকে রোটেট করা শুরু করবে। কিন্তু যদি এটার জন্য আমাদের ট্যাক্সের বার্ডেন বাড়ানো হয় বা ট্যাক্সকেই মনে করা হয় যে প্রধান সোর্স হবে এই রেভিনিউ কালেকশন করে দেওয়ার জন্য, তাহলে এটা একটা মস্ত বড় ভুল হবে। স্পেশালি পার্টিকুলারলি এই পরিস্থিতিতে যদি করোনা ভাইরাস নাও হতো, তাহলেও বোধহয় এত বড় ট্যাক্সের বার্ডেন আমাদের ট্যাক্স পেয়াররা নিতে পারতো না। সেটাই, এবং আমাদের ট্যাক্সের আরও সোর্স খুঁজে বের করতে হবে আমাদের। এই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে কোন কোন সেক্টরে আপনি একটু বেশি প্রত্যাশা করছেন যে বাজেটে বরাদ্দটা বেশি থাকবে? এখন তো হেলথ সেক্টরটা সব থেকে বড় আমাদের জন্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হেলথ সেক্টর এবং আপনার দরিদ্র বিমোচন আর নতুন জব ক্রিয়েশন, এইসব জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ইকোনমির বটমে যে হাফটা পড়ে আছে সেই হাফটার সঙ্গে এই জায়গাটাতে যত দেওয়া যায়, এডুকেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন উইল বিকাম আ ভেরি বিগ ইস্যু। আমরা যেভাবে দেখছি বা যেভাবে অভ্যস্ত একটা বাসে 3 গুণ প্যাসেঞ্জার নিয়ে চলার, এইসব জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। লোকের মধ্যে অ্যাওয়ারনেস আনার কিছু কিছু আপনার হয়তো ব্যবস্থা নিতে হবে। একদমই শেষের দিকে আমরা একটু ছোট করে জানতে চাই যে চায়নার বেশ কিছু এফডিআই আমাদের এদিকে আসার কথা ছিল, আমরা দেখছি যে ভিয়েতনামের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আসলে কি পরামর্শ দেবেন আমাদেরকে, কি করা উচিত আসলে? আচ্ছা, আমাদের যে অবধি না বিউরোক্রেসি কমবে, যে অবধি না আপনার রাস্তা ঠিক হবে, সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের বিউরোক্রেসি। আমি আমার নিজের একটা ব্যক্তিগত আপনাকে এক্সপিরিয়েন্সের কথা বলি। আমরা আইরিশ এক কোম্পানির সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করব। ইংল্যান্ডে তাদের একটা প্লান্ট ছিল, আজকে থেকে বেশ কিছুদিন আগের কথা। আমরা আসলো, মিটিং হলো, সবকিছু ঠিক। দেখা গেল যে বিওআই থেকে আমার পারমিশন পেতে লেগে গেল প্রায় 2.5 মাস সময়। তো ওই কোম্পানিটা একটা বাক্যে আমাদের একটা ইমেল দিয়ে পাঠিয়ে দিল যে যে জায়গায় পারমিশন পেতে, কোম্পানির রেজিস্ট্রেশনের পারমিশন পেতে যে দেশে 2.5 মাস সময় লাগে, ওই দেশে আমরা ব্যবসা করতে পারবো না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকম বিউরোক্রেটিক প্রবলেম রয়ে গেছে। এই বিউরোক্রেসি সবাই বুঝতে পারে, আপনাকে কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখতে দিতে হয় না। ওই মানুষের সাথে কথা বললেই বুঝতে পারা যায় যে সে কতটুকু প্রোঅ্যাক্টিভ। আমরা এই সাইডে, গভর্নমেন্টের সাইডে যখন লোক বসে দু একটা কথা বলে, তখনই কিন্তু বেরিয়ে আসে যে তারা প্রোঅ্যাক্টিভ কিনা, তারা খুব বেশি রেড টেপিজমের মধ্যে আছে কিনা, স্লো কি ফাস্ট, এগুলো বোঝা যায়। এই বডি ল্যাঙ্গুয়েজ থেকেই আমাদের 70% এফডিআই চলে যায়। একদম, এই ব্যুরোক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোনার হোসেন। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2:35 আবার ফিরে আসবো একশো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।